ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব ক্লাস 11-এর ভারতের সংবিধানের একটি বৈশিষ্ট্য নিয়ে। প্রথমে আমি একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তারপর আর একটি বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করব। একাধিক ভিডিও আমি ভারতের সংবিধানের বৈশিষ্ট্যের উপরে আমি দিয়েছি, তোমরা দেখছো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, আমার পাশে থাকবে। ভারতের সংবিধানের ভাষা সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণপরিষদে ভাষা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত ভাষার বিষয়ে সংবিধানের 8 তপশিলে, তোমরা জানো যে বর্তমানে ভারতের সংবিধানের 12টি তপশিল আছে, আর মূল সংবিধানে তপশিল ছিল 8টি। 8 নম্বর তপশিলে ভাষা সংক্রান্ত বিষয়ে আলোচনা আছে এবং ধারা হিসাবে 343 ধারায় আলোচনা আছে, 344 ধারায় আলোচনা আছে, 351 ধারাতেও ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে। আর সংবিধানের যে 22টা পার্ট আছে, সেই 22টা পার্টের মধ্যে তোমার 17 নম্বর পার্টে ভাষা বিষয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বুঝতেই পারছ যে ভাষার যে আলোচনা, এটা ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, ভারতের সংবিধান অনেক বড় সংবিধান, বিশ্বের সবথেকে বড় আয়তনের সংবিধান। এর পৃষ্ঠার সংখ্যা বেশি, ওয়ার্ডের সংখ্যা বেশি। তাই আমরা দেখব যে বহু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভারতের সংবিধানে আছে, তার মধ্যে ভাষা সংক্রান্ত বিষয়টাও গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে বহু ভাষাভাষীর মানুষ আছে। তো সংবিধানে বিভিন্ন সময়ে সংশোধন হয়েছে। 22টা ভাষা সংবিধানে উল্লেখ আছে। 22টা ভাষা উল্লেখ আছে মানে যে শুধু এই কটা ভাষাকেই ভারতে গুরুত্ব দেওয়া হয় তা নয়। বহু ভাষা থাকার ফলে ভারতে বিরাট সমস্যা আছে। দেখো, ভাষা একদিকে মনের ভাব প্রকাশ করে, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে। সেদিক থেকে ভাষা ভারতের জাতীয় সংহতিকে শক্তিশালী করে। আবার অন্যদিকে যদি আমরা ভাবি, বিভিন্ন ভাষার মানুষ তারা নিজ নিজ ভাষাকে ভালোবাসে, তাহলে সেদিক থেকে তারা যদি অন্য ভাষাকে হেয় প্রতিপন্ন করে বা তাদের ভাষাটাকেই বড় মনে করে আর অন্য ভাষাগুলিকে মর্যাদা দিতে চায় না, তাহলে ভারতের সেটা জাতীয় ঐক্য ও সংহতির বিপক্ষে এবং সেটা হবে বিচ্ছিন্নতাবাদী শক্তি সৃষ্টি ক্ষেত্রে একটি বিষয়। তাহলে ভাষা জাতীয় ঐক্য যেমন নিয়ে আসে, তেমনি বিচ্ছিন্নতাকামী শক্তি হিসাবে দেখা দেয়। আমরা দেখব যে ভাষার ভিত্তিতে আন্দোলন হয়েছে। 1952 সালে ভাষার ভিত্তিতে আন্দোলন হয়েছে। 1953 সালে এই আন্দোলনকে গুরুত্ব দিয়ে ভারত সরকার ভাষা কমিশন গঠন করেছে। তারপরেও আন্দোলন থামেনি। 1956 সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন তৈরি হয়েছে, রাজ্যগুলিকে পুনর্গঠন করা হয়েছে। ভাষার ভিত্তিতে মুম্বাই প্রদেশ বা মুম্বাই রাজ্য ভাগ হয়ে গুজরাট এবং মহারাষ্ট্র সৃষ্টি হয়েছে। ভাষার ভিত্তিতে পাঞ্জাব দ্বিখণ্ডিত হয়ে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য সৃষ্টি হয়েছে। আমাদের পশ্চিমবাংলার উত্তরে কামতাপুরী ভাষাকে গুরুত্ব দিয়ে
তার ভিত্তিতে আলাদা রাজ্য গঠনের দাবি উঠেছে। পশ্চিমবঙ্গে গোর্খাল্যান্ড রাজ্য একসময় রাষ্ট্র গঠনের দাবি উঠেছিল। আসাম, নাগাল্যান্ড, বহু ভূখণ্ডে, ত্রিপুরা, এইসব ভাষার ভিত্তিতে আন্দোলন হয়েছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ভাষার ভিত্তিতে রাজনৈতিক দল গড়ে উঠেছে। ভারতবর্ষে হিন্দি ভাষাভাষীর মানুষ, অন্যদিকে অহিন্দি ভাষাভাষী মানুষের মধ্যে বিভেদ আছে, দ্বন্দ্ব আছে। ভারতের গণপরিষদ এবং শাসক শ্রেণী হিন্দিকে তারা উগ্রভাবে গোটা ভারতবর্ষের উপরে চাপিয়ে দিতে চাইলে দক্ষিণ ভারত তথা অহিন্দি ভাষাভাষীর মানুষেরা, নেতারা তার বিরুদ্ধে সোচ্চার হয়। এ ভাষা নিয়ে একটা বিরোধ আছেই ভারতবর্ষে। একটা কথা মনে রাখতে হবে, ভারত একটি দেশ, বৃহৎ দেশ। এদেশে বহু ভাষা থাকবে। ভাষার ভিত্তিতে দাবি যদি মেনে নেওয়া হয়, রাজ্য গঠন করা হয়, তাহলে কি সমস্যার সমাধান হবে? আসল সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এই অর্থনৈতিক সমস্যার সমাধানের রাজনৈতিক স্বার্থে বহু রাজনৈতিক দল সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ভাষাকে ভিত্তি করে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, এবং যেটা ভারতের জাতীয় ঐক্যের বিরোধী, জাতীয় সংহতির বিরোধী। তা ভারতবর্ষে এই ভাষা সমস্যার সমাধানের ব্যবস্থা সংবিধানে আছে যে হিন্দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, ইংরাজিকে সংযোগ রক্ষাকারী ভাষা হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং প্রত্যেক মাতৃভাষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখছি এক সময়ে দেবনাগরী হরফে হিন্দি ভাষা রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহার হবে, তার পাশাপাশি ইংরেজি ব্যবহার হবে। আমরা দেখছি যে ইংরেজিকে সংযোগ রক্ষাকারী ভাষা হিসাবে গ্রহণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংযোগ রক্ষাকারী ভাষা হলো ইংরাজি। হিন্দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি আঞ্চলিক ভাষাগুলিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ভাষাভিত্তিক রাজ্য গঠন হয়েছে, রাজ্যের পুনর্গঠন হয়েছে ভাষার ভিত্তিতে। যাই হোক, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, ভাষার ভিত্তিতে একটা অঞ্চল গঠন, কেন্দ্রশাসিত অঞ্চল গঠন, এটা কিন্তু স্থায়ী সমস্যা নয়। স্থায়ী সমস্যা হলো ভারতবর্ষের অর্থনৈতিক সমস্যা। আর্থিক উন্নতি করতে হবে। সাঁওতাল উপজাতির মানুষেরা তারা পশ্চিমবঙ্গের একটি অংশ, উড়িষ্যার একটি অংশ এবং বিহারের একটি অংশ নিয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠন করেছে। কিন্তু ওই সমস্ত এলাকার এই রাজ্যের মানুষের মূল যে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সেই অর্থনৈতিক সমস্যার সমাধান কি হয়েছে? সাঁওতালি ভাষার ভিত্তিতে এই যে দাবিটাকে তুলে ধরা হয়েছিল এবং রাজ্য গঠনও হয়েছে, তার কি সমাধান হয়েছে? তাহলে এটা বুঝতে হবে, কোনো ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করে স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে না। রাজ্য গঠন করা হলে সেখানকার যারা শাসন কর্তৃপক্ষ, তারা সুবিধাগুলো নেয়, সাধারণ দরিদ্র মানুষ বঞ্চিত হয়। ভারতবর্ষে পশ্চিমবঙ্গের উত্তর অংশে হিল কাউন্সিল গঠন করা হয়েছিল। হিল কাউন্সিলের নেতারা, যারা গোর্খাল্যান্ড রাষ্ট্র গঠনের দাবি করেছিল, তারা হিল কাউন্সিলের কর্তৃপক্ষ হয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেসব অর্থ দিয়েছিল, সেখানকার হিল কাউন্সিলের নেতৃত্বে যারা ছিলেন,
অর্থ তারা ভাগাভাগি করে নিয়েছেন। সেখানকার মানুষের উন্নতি হয়নি। একটা কথা মানতে হবে শাসক শ্রেণীকে, সমদৃষ্টিভঙ্গি কি রাজ্যের ক্ষেত্রে, গোটা ভারতের ক্ষেত্রে সমদৃষ্টিভঙ্গি রাখতে হবে। আমাদের পশ্চিমবাংলায় যে গোর্খাল্যান্ড আন্দোলন, কামতাপুরী আন্দোলন, এইটা কিন্তু তারা অর্থনৈতিক বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিক যেই একটা রাজ্য গঠিত হবে সেখানকার দরিদ্র মানুষের উন্নতি হবে না, তার বড় প্রমাণ আমরা বিভিন্ন রাজ্যে লক্ষ্য করেছি। তাই এটা ভাবতে হবে, মানে রাজ্য ভাগ করে নয়, ভারতবর্ষকে অনেক রাজ্যে পরিণত করা নয়, ভারতবর্ষকে অনেক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করলেই হবে না। যেটা আছে সেইটাকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের যে সরকার তাকে আঞ্চলিক বৈষম্যের যে চিন্তা, আঞ্চলিকতা মনোভাব ত্যাগ করতে হবে। একটা কেন্দ্রেই পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি সব উন্নয়ন কিন্তু কলকাতা কেন্দ্রিক, আর উত্তরের জেলাগুলি কিন্তু অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত আছে। এটা ভাবতে হবে। তাই ভাগে নয়, এখানকার মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলির সমাধান করতে হবে। এইবার এইভাবে ভারতের যে ভাষা সমস্যা সেটা সমাধান করতে হবে। একই কোন ভাষা বড়, কোন ভাষা ছোট, এটা বড় কথা না। মর্যাদা, সম্মান, যে যে ভাষায় কথা বলে তার কাছে সেটা বড়। আর তা প্রত্যেকটা মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার মাধ্যম মাতৃভাষা এবং তার পাশাপাশি হিন্দি, ইংরাজি, এই যে তোমার সংযোগ রক্ষাকারী ভাষা, হিন্দি ভাষা, সরকারি অফিস আদালতে যে ভাষা ব্যবহার হচ্ছে, মাতৃভাষার পাশাপাশি সেই ভাষাগুলিকে মানুষ যাতে শিখতে পারে তার উপরে গুরুত্ব দিতে হবে। কোন ভাষাটা বিদেশি ভাষা, কোন ভাষাটার আধিপত্য আছে সেটা বড় কথা না। প্রত্যেক মানুষের তার যে মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ, সেটাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সংবিধানে যে উল্লেখিত 22টা ভাষা সেগুলোকেও গুরুত্ব দিতে হবে। আজ সব ভাষা তো সংবিধানের পাতায় ধরবে না। আর ভাষার ভিত্তিতে অঞ্চল গঠন করে, ভাষার ভিত্তিতে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে, প্রশাসনিক সংস্থা তৈরি করে, ভাষার ভিত্তিতে রাজ্য করে ভারতের দরিদ্র মানুষের সমস্যার সমাধান হবে কি? যেসব মানুষের মধ্যে এখনো শিক্ষার প্রসার ঘটেনি, সেসব মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা এখনো পৌঁছায়নি, কায়েমি শাসক শ্রেণীর কায়েমি স্বার্থকে ক্ষুণ্ণ করতে হবে, কায়েমি প্রভাবশালী অর্থবানদের স্বার্থকে ক্ষুণ্ণ করতে হবে এবং তার পাশাপাশি ত্যাগের মানসিকতা দিয়ে শাসক শ্রেণীকে ভূমিকা পালন করতে হবে। তাই ভাষার জিগির কোনো সমস্যার সমাধান হবে না। তাই আমাদের এটা ভারতের সংবিধানের একটা বৈশিষ্ট্য। আমরা দেখলাম শিডিউল, অর্থাৎ 8 নম্বর শিডিউলে ভাষার কথা উল্লেখ আছে, এই ভাষা সমস্যার কথা। আবার আমরা দেখলাম তোমার তোমার পাঠগতভাবে মানে 22টা পাঠ, 17 পাঠে ভাষা নিয়ে আলোচনা আছে এবং 343 ধারা, 344 ধারা, 351 ধারা ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভাষা হচ্ছে তোমার চিন্তনের বাহন, ভাষা হলো মানুষের আত্মবিকাশের বাহন, আত্মবিকাশের মাধ্যম। তাই কোনো ভাষাই অবহেলিত নয়, কোনো ভাষাই মর্যাদাহীন নয়। প্রত্যেকটা মানুষের যে যে ভাষা আছে সেই ভাষাগুলিকে গুরুত্ব দিতে হবে। যেটা আর একটা, যারা নিজ ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্যে সাংবিধানিক স্বীকৃতি চাইছে, যারা আলাদা রাজ্য গঠনের দাবি করছে, তাদের বুঝতে হবে মূল সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। জনগণকে অর্থনৈতিক সমস্যার দিকে তারা যাতে নজর দেয় তার জন্যে আন্দোলন করে।
সংগঠিত হয়, সদা জাগ্রত জনমত তৈরি হয় তাদের মধ্যে, সেই দিকটাই ভাবলে আমার মনে হয় সংবিধানে উল্লেখিত যে সাংবিধানিক ভাষার বিষয়ে আলোচনা আছে এইগুলোকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নেতৃস্থানীয় ব্যক্তি তারা নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোটে জিতে ক্ষমতায় এসে অর্থনৈতিক স্বার্থ পূরণের চেষ্টা করছে, এইটাই বুঝতে হবে সাধারণ মানুষকে। তাই ভাষা নিয়ে মাতামাতি না করে কি হিন্দি ভাষা কি অহিন্দি ভাষা এর ভিত্তিতে যে উগ্র মানসিকতা সৃষ্টি করছে যারা প্রভাবশালী সম্পদশালী মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে শাসক শ্রেণী তারা অন্যায় যে কাজগুলো করছে, তারা যে দুর্নীতি করছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছে, সেই দিকে মুখটাকে সেই দিকে জনগণের দৃষ্টিটাকে যাতে না যায়, সেদিক থেকে দৃষ্টিটাকে তার মানুষকে সরিয়ে আনছে এবং নিজেরা স্বার্থসিদ্ধি করছে। এই বলে আজকে আমি ভাষা সংক্রান্ত বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আজকে আর একটা বিষয় আমি সংবিধানের আর একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের সংবিধানের মধ্যেই কিছু কিছু রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দানের কথা বলা হয়েছে, স্পেশাল স্ট্যাটাসের কথা বলা হয়েছে। আমরা আজকে মেনলি 370 ধারায় উল্লেখিত জম্মু ও কাশ্মীর রাজ্যকে যে স্পেশাল স্ট্যাটাস সংবিধানে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। জম্মু ও কাশ্মীর রাজ্যের স্পেশাল স্ট্যাটাসের কথা পার্ট 21-এ 21 পার্টে আলোচনা হয়েছে ভারতের সংবিধানে এবং ধারা হিসাবে আমি আগেই উল্লেখ করেছি 370 ধারা, 370 ব্র্যাকেটে 1 উপধারা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখো, ভারত সরকারের প্রত্যেকটা রাজ্যের উপর সমদৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং সাংবিধানিক ব্যবস্থাও কিন্তু সেইটাই থাকলে ভালো হয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য স্পেশাল স্ট্যাটাস 370 ধারায় উল্লেখ আছে। দেখো, 370 ধারাটা একটা টেম্পোরারি আর্টিকেল। কেন টেম্পোরারি আর্টিকেল? 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশ পার্লামেন্টে তৈরি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী, ভারতের স্বাধীনতা অনুযায়ী। সেই আইনে বলা ছিল দেশীয় রাজ্যগুলি 552টি দেশীয় রাজ্য তারা ইচ্ছা করলে ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে, অথবা ইচ্ছা করলে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারবে, অথবা ইচ্ছা করলে তারা স্বাধীন থাকতে পারবে, স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে তারা থাকতে পারবে, এ কথা বলা ছিল। তাই জম্মু ও কাশ্মীর একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ছিল। জম্মু কাশ্মীরের জনগণের 80% মুসলিম সম্প্রদায়ভুক্ত, কিন্তু ওখানকার রাজা ছিল হিন্দু। হরি সিং রাজা ছিলেন। রাজা হরি সিং স্বাধীন এবং স্বতন্ত্র হিসাবে থাকতে চেয়েছিলেন, কিন্তু 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভের পর সেপ্টেম্বর মাসে রাতের অন্ধকারে পাকিস্তানের হানাদার বাহিনী কাশ্মীরকে আক্রমণ করে। হরি সিং সেই আক্রমণকে প্রতিরোধ করতে পারেননি। তিনি দিল্লিতে পালিয়ে আসেন। দিল্লির নেতাদের কাছে তিনি বলেন যে আমাকে সাহায্য করা হোক মিলিটারি দিয়ে। দিল্লির নেতারা বলেন যে আমরা সাহায্য দিতে পারি ভাই, তুমি তো সেপারেট আছো, তাহলে তুমি ভারতের সঙ্গে যুক্ত হও। এইবার হরি সিং
ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে চুক্তিপত্রে সই করলেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান দাবি করে যে কাশ্মীর যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি, তাই কাশ্মীর হলো আমাদের। পাকিস্তানের হানাদার বাহিনী একটি অংশ দখল করে নেয় কাশ্মীরের, সেই অংশটা আজাদ কাশ্মীর নামে পরিচিত। ভারতের সেনারা গিয়ে পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিরোধ করে, পরে আর কাশ্মীরের ভূখণ্ড দখল নিতে পারেনি। ইন দ্য মিন টাইম যেটুকু দখল করে নিয়েছে পাকিস্তানের হানাদার বাহিনী, সেটুকু কিন্তু ভারত দখল নেয়নি, সেটা আজাদ কাশ্মীর নামে পরিচিত। এই আজাদ কাশ্মীরের একটা অংশ 1963 সালে পাকিস্তান সরকার চীনকে গিফট করেছে। চীন ওই আজাদ কাশ্মীরের পাকিস্তানের নেতৃত্বে পরিচালিত আজাদ কাশ্মীরের পুতুল সরকার, পাপেট গভর্নমেন্ট পরিচালনা করে আজাদ কাশ্মীর। আর যেটুকু চীনকে দান করেছে সেটুকুর মধ্যে দিয়ে, এবং পাপেট পুতুল সরকার পাকিস্তানের নেতৃত্বে আজাদ কাশ্মীরের, তার ভিতর দিয়ে অর্থনৈতিক রাস্তা বানিয়েছে চীন। ইকোনমিক করিডোর ইকোনমিক করিডোর তৈরি করেছে ভারত। এইটাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত। পাকিস্তান এই কাশ্মীর বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন জাতিপুঞ্জে তারা দাবি করে যে কাশ্মীর আমাদের। ভারত সরকার 1957 সালে বলেছিল যে গণভোট করতে হবে, কিন্তু সেই গণভোটকে পাকিস্তান সরকার গুরুত্ব দেয় যে হ্যাঁ তাহলে গণভোট হোক। সোভিয়েত রাশিয়া ভিটো দিয়েছিল সিকিউরিটি কাউন্সিলে যে কাশ্মীরে গণভোট হবে কি হবে না সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা কেন হস্তক্ষেপ করব? আমরা হস্তক্ষেপ করতে পারি না, এটা আন্তর্জাতিক আইন বিরোধী। সেই ভিটোতে তোমার বাতিল হয়ে যায় কাশ্মীরের গণভোটের বিষয়টি। এইবার বর্তমান যে কেন্দ্রীয় সরকার 2014 সালে যখন ক্ষমতায় আসে, তার নির্বাচনী ইস্তেহারে ছিল যে 370 ধারা আমরা ক্ষমতায় আসলে তুলে দিব। কাশ্মীর রাজ্যের যে স্পেশাল স্ট্যাটাসটা আমরা মানব না, এটা একটা টেম্পোরারি আর্টিকেল। এইবার আমি আলোচনা করব 370 ধারাতে তাহলে কি ছিল। 1 নাম্বার, ভারতের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে 3টি তালিকা আছে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে অন্যান্য স্টেটে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র আইন তৈরি করতে পারে। অনেকগুলো ধারার মাধ্যমে আইন তৈরি করে। আমার ভিডিও আছে, দেখবা যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক, সেখানে বিস্তারিত আলোচনা আছে। কাশ্মীর রাজ্যের যে রাজ্য তালিকা, সেই রাজ্য তালিকা 61টা বিষয় রাজ্য তালিকা। কাশ্মীরের ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে তোমার ইন্ডিয়ান পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে না। নাম্বার 2, তাহলে এখানে একটা কাশ্মীরের বেশি ফ্যাসিলিটি থাকলো। নাম্বার 2, কাশ্মীর রাজ্যের জন্য আলাদা একটা সংবিধান থাকবে। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রে অন্য রাজ্যের জন্য আলাদা সংবিধান ছিল না, তাহলে 370 ধারা অনুযায়ী কাশ্মীরে আলাদা একটা সংবিধান থাকবে। তাহলে অন্য রাজ্যগুলি তো বলতে পারে যে আমাদের কেন রাজ্যে আলাদা সংবিধান থাকবে না ভাই। নাম্বার 3, কেন্দ্র তালিকাতে মূল সংবিধানে 97টা বিষয়ে কেন্দ্রীয় পার্লামেন্ট, কেন্দ্রীয় সরকার আইন তৈরি করতে পারে। কাশ্মীরের ক্ষেত্রে 97টা বিষয় নয়, কাশ্মীরের ক্ষেত্রে 36টা বিষয়ে কেন্দ্রীয় পার্লামেন্ট আইন তৈরি করবে। তাহলে কাশ্মীরের ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা সীমিত এখানে। 4, কাশ্মীরের জন্য আলাদা একটা সরকার
যে সরকার, যে বিধানসভা, যে সরকার, সেখানে প্রধানমন্ত্রী থাকবে, মুখ্যমন্ত্রী না। আরে ভাই, অন্য রাজ্যগুলির প্রকৃত সরকারের প্রকৃত শাসককে মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, আর কাশ্মীরের ক্ষেত্রে চিফ মিনিস্টারের পরিবর্তে প্রাইম মিনিস্টার। এটা কি হলো? অন্য রাজ্যগুলির ক্ষোভ তৈরি হয়েছে। 4 নম্বর পয়েন্টে আরো বলবো যে রাজপ্রমুখের পদ থাকবে, বংশগতভাবে রাজপ্রমুখ পদে আসীন হবেন, গভর্নর বা রাজ্যপাল থাকবে না। তাহলে কাশ্মীরের ক্ষেত্রে রাজ্যপাল থাকবে না, অন্য রাজ্যে রাজ্যপাল থাকবে। এটা কি হলো? অন্য রাজ্যের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল। এবং 5 নম্বর পয়েন্ট হলো যে যুগ্ম যে তালিকা, যুগ্ম তালিকায় 52টা বিষয়ে আইন তৈরি করতে পারে। কেন্দ্র একটা বিষয়ে কেন্দ্র আইন তৈরি করবে, আবার অন্যদিকে রাজ্য আইন তৈরি করবে। কেন্দ্র এবং রাজ্য আইনের মধ্যে অন্য দলের সরকার থাকলে রাজ্যে বিরোধ বাড়তেই পারে। নিয়ম কি? নিয়ম হচ্ছে রাজ্য সরকার যে আইনটুকু তৈরি করলো সেটুকু যদি কেন্দ্রীয় আইনের বিরোধী হয় তাহলে সেই অংশটুকু বাদ যাবে। কার প্রাধান্য এখানে? কেন্দ্রের প্রাধান্য। কাশ্মীরের ক্ষেত্রে যুগ্ম তালিকাতে কেন্দ্রের এই আধিপত্য থাকবে না, কেন্দ্রের আধিপত্য থাকবে না। কাশ্মীর রাজ্য যে আইন তৈরি করবে কনকারেন্ট লিস্টে, সেক্ষেত্রে কিন্তু কাশ্মীর রাজ্যের কথাই থাকবে, আর অন্য এরকম ক্ষেত্রে অন্য রাজ্যের কথা থাকবে না। ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি, ইকোনমিক্যাল ইমার্জেন্সি 360 আর্টিকেল রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন। গোটা ভারতবর্ষে ঘোষণা করতে পারবে, কাশ্মীরের ক্ষেত্রে ঘোষণা করতে পারবে না। কাশ্মীরের ক্ষেত্রে ঘোষণা করতে পারবে না। তাহলে কাশ্মীরকে আমরা দেখছি 370 আর্টিকেলে বিশেষ স্ট্যাটাস, বিশেষ মর্যাদা দিয়েছে ভারতবর্ষের সংবিধানে। তাই আমরা দেখলাম যে 370 আর্টিকেলকে তুলে দেওয়ার জন্যে 2019 সালে রাষ্ট্রপতির মাধ্যমে একটা অর্ডিন্যান্স জারি করা হলো। এ বিষয়ে বিরোধীরা সোচ্চার হয়, সুপ্রিম কোর্টে মামলা হয়। 2023 ডিসেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিল যে কাশ্মীরের রাজ্যের জন্য স্পেশাল স্ট্যাটাস যেটা দেওয়া হয়েছে 370 আর্টিকেলে, 370 আর্টিকেল বাদ হয়ে গেল এবং জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হলো। জম্মু ও কাশ্মীর একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর একটা হলো লাদাখ। তাই তোমরা যখন পড়েছ যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের সংখ্যা ছিল 29, তাহলে কাশ্মীর উঠে গেল, 28 হয়ে গেল, আর কেন্দ্রশাসিত অঞ্চল বেড়ে গেল। উত্তরাখণ্ড হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গোয়া, দমন 1 হয়েছে এবং তোমার কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বর্তমানে 8 হলো। তাহলে আমরা দেখছি যে বিশেষ সুযোগ সুবিধা মর্যাদা। এবার আমার প্রশ্ন, কাশ্মীরে এত সুযোগ সুবিধা দেওয়া হলো, 370 আর্টিকেলকে গুরুত্ব দেওয়া হলো, একটা কথা মনে রাখবে, প্রধানমন্ত্রীর পদ, রাজপ্রমুখের পদ 1965 সাল পর্যন্ত কার্যকরী কথা ছিল। বিশেষ মর্যাদা 370 আর্টিকেলে 1965 সালে প্রধানমন্ত্রীর পদ বাতিল হয়েছে, রাজপ্রমুখের পদ বাতিল হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর পদ সৃষ্টি হয়েছে, রাজ্যপাল পদ সৃষ্টি হয়েছে। যাই হোক, কাশ্মীরকে স্পেশাল প্যাকেজ, ফিনান্সিয়াল প্যাকেজ দেওয়া হয়েছে, তাতেও কিন্তু কাশ্মীরের দরিদ্র মানুষ তারা দরিদ্র রয়েছে
এবং এই ভূখণ্ডে পাকিস্তানের মদতে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দেয়া হয়, সরকার সেগুলিকে কঠোরভাবে দমনের চেষ্টা করে। সন্ত্রাসবাদী আক্রমণে ভারতের বহু সেনা মারা গিয়েছে। পাকিস্তান দাবি করেছিল 370 আর্টিকেল কেন তুলে দেওয়া হলো ভারতবর্ষ থেকে, কেন তুলে দেওয়া হলো কাশ্মীর আমাদের? ভারতের তার উত্তর হলো, ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীর, আমার কোন রাজ্য থাকবে, কোন রাজ্য পুনর্গঠন? রাজ্য পুনর্গঠনের কথা আমাদের সংবিধানেই উল্লেখ আছে, সংবিধানেই উল্লেখ আছে। 368 ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায়, তোমরা জানো। আর 370 আর্টিকেলটা এটা একটা টেম্পোরারি আর্টিকেল। টেম্পোরারি আর্টিকেল এই কারণে বলছি, রাজা হরি সিং বলল যে আমি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আমি চুক্তিপত্রে সই করলাম, দাদা আমাকে কি দেবেন? সেই সময়ে 370 ধারা সৃষ্টি করে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হলো, যেগুলো আমি অনেকটাই আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা আমি করতে পারছি না। আমি এর উপরে ভিডিও বানাবো তখন তোমরা শুনবে, আমি বানাতে পারবো। তা আমি অল্প কটা সুযোগ সুবিধা আমি দিয়েছি। তো এত সুযোগ সুবিধা পেল, আর ওখানে বলা হলো, দাদা এটা টেম্পোরারি আর্টিকেল, টেম্পোরারি সুযোগ সুবিধা দিলাম, তোমাকে যে এত সুযোগ দিচ্ছি, তুমি ভাই যেহেতু সই করেছ, ওই যে ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী আলাদা থাকতে পারবে, আমি এই একসঙ্গে থাকবো না, আমাকে এই দিতে হবে। আবার বিপদেও পড়েছে, পায়ে ধরা মতন অবস্থা, গোটা কাশ্মীর পাকিস্তান দখল করে নিত যদি ভারত সেনা না পাঠাতো। এবং এখনো যে আজাদ কাশ্মীর, সেইটা নিয়ে পাকিস্তান রাজনীতি করে, তার দেশের অভ্যন্তরে রাজনীতি করে এবং আন্তর্জাতিক স্তরে রাজনীতি করে। আবার ভারত সরকার কিন্তু এই কাশ্মীর সমস্যাকে জিয়ে রাখে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতায় টিকে থাকার জন্যে এবং ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্যে কাশ্মীর ইস্যুটাকে প্রত্যেকটা রাজনৈতিক দল সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। একটা কথা মনে রাখতে হবে, শাসন ক্ষমতায় যারা থাকবে, ফারুক আবদুল্লাহ এবং যারা ওই স্পেশাল স্ট্যাটাসের সুযোগ পেয়েছেন, প্রচুর অর্থ পেয়েছে কাশ্মীর রাজ্য। সেই অর্থ কি সাধারণ মানুষের স্বার্থে কাজ হয়েছে? রাস্তাঘাট নির্মাণে কাজ হয়েছে? সাধারণ মানুষের মধ্যে যে অর্থ সংকট রয়েছে, সেই অর্থ সংকটকে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী পাকিস্তান গভর্নমেন্টের মদতে তারা সাধারণ মানুষকে ব্যবহার করছে। তাদের মধ্যে শিক্ষা চেতনার বিস্তার ঘটাতে হবে, আর্থিক উন্নতি করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ভাগ করে অন্য রাষ্ট্রে যাব, দ্বিজাতি তত্ত্বের উপরে ভাগ হয়ে পাকিস্তান, ভারত, আজকে বাংলাদেশ, কে ভালো আছে? কেউ ভালো নেই। ভারতবর্ষের মধ্যেও বিচ্ছিন্নতাবাদ, রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক দাঙ্গা, সমস্ত কিছুর বিষয়ে কিন্তু সব দেশের সব মৌলবাদী শক্তিগুলি দায়ী। তাই মৌলবাদী শক্তির একটা আলাদা বিষয় পাকিস্তান গভর্নমেন্টকে বুঝতে হবে এবং ভারতের গভর্নমেন্টকে বুঝতে হবে। আর ভারতবাসীকে বুঝতে হবে, পাকিস্তানবাসীকে বুঝতে হবে যে কাশ্মীরটা নিয়ে রাজনীতি করছে, তাদের বুঝতে হবে তাদের শাসক শ্রেণী কায়েমি স্বার্থকে বজায় রাখার জন্য কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীদের মদতে সেখানকার সাধারণ মানুষকে উত্তেজিত করে উগ্রপন্থীকে সাপোর্ট করে। সাধারণ মানুষ তারা বিচ্ছিন্ন হতে চাইছে। কাশ্মীরের জনগণ নিজেকে ইন্ডিয়ান বলে পরিচয় দেয় না, তারা পরিচয় দেয় আমরা কাশ্মীরি। এই জায়গাটাই বলছি।
ও 370-তে বলা হয়েছিল দ্বৈত নাগরিকতা, সেটাও তো একটা বিভেদকামী দৃষ্টিভঙ্গি গভর্নমেন্টের। এমন সুযোগ সুবিধা দেব না যাতে অন্য স্টেটের মধ্যে সে বাড়তি সুযোগ পেল, তার জন্যে ক্ষোভ তৈরি হলো। আবার যারা সুযোগ পেল সেখানকার স্বার্থপর আত্মকেন্দ্রিক প্রশাসকরা, রাজনৈতিক প্রশাসক এবং অরাজনৈতিক প্রশাসক, সেই সমস্ত সম্পদ আত্মসাৎ করেছে। এগুলো সাধারণ মানুষকে বুঝতে হবে। যাই হোক, বিশেষ সুযোগ সুবিধা, আমাদের সাংবিধানিক ব্যবস্থা আমাদের আলোচনা করতে হবে। আমরা যেহেতু পড়াশোনা করি, আমাদের একাডেমিক ব্যাপারটা ভাবতে হবে। তবে আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে যে আমরা জাতীয় ঐক্যকে আমরা গুরুত্ব দেব, স্বাদেশিকতাকে গুরুত্ব দেব। কে আমরা 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 পশ্চিমবঙ্গবাসী, আমরা বিহারবাসী, আমরা কাশ্মীরি, আমরা ওই ইউপির মানুষ, এই যে ভাবনাগুলো ধুয়ে মুছে দিতে হবে। একটাই আমাদের জাতি, ভারতীয় জাতি, নেশন বিল্ডিং। যে নেশন বিল্ডিংয়ের কারণে ভারত কিন্তু আজকে পূর্বতন সোভিয়েত শিবিরে যোগ দেয়নি, পূর্বতন শিবিরের বাইরে ছিল সোভিয়েত শিবিরের। আবার অন্যদিকে মার্কিন পুঁজিবাদী দেশগুলোর নেতৃত্ব দিয়েছে, সে শিবিরেও যোগ দেয়নি। তাই আজকে আমাদের এই যে বিষয় কাশ্মীরকে কেন্দ্র করে আমাদের ভারত সরকার যে প্রবলেম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, এই যে কাশ্মীর ইস্যুটাকে পাকিস্তান ব্যবহার করবার চেষ্টা করে। আর সন্ত্রাসবাদ কখনই কাম্য নয়, কোনো সন্ত্রাসবাদই কাম্য নয়। ধর্মীয় সন্ত্রাসবাদ, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, রাষ্ট্রের তরফ থেকে সাধারণ মানুষের উপর অত্যাচার করে। বিভিন্ন রাষ্ট্র সাম্রাজ্যবাদী, নয় সাম্রাজ্যবাদী রাষ্ট্র মানবাধিকার রক্ষার নামে সেখানকার সাধারণ মানুষকে পদদলিত করে রাখছে, সেনা মোতায়েন রাখছে। নয়া সাম্রাজ্যবাদ এইটাও সমর্থনযোগ্য নয়। তাই সন্ত্রাসবাদকে প্রকৃতপক্ষে নির্মূল করতে হবে, ঠিক আছে, কিন্তু সন্ত্রাসবাদ দমনের নামে যদি তার অন্য দেশের মানবাধিকার কেড়ে নেওয়া হয়, অন্য দেশের উপর আধিপত্য, পলিটিক্যাল আধিপত্য বিস্তারের প্রবণতা আমরা লক্ষ্য করছি, সেটা কিন্তু কাম্য নয়। যাই হোক, আমাদের সাংবিধানিক যে ব্যবস্থা, বিশেষ সংরক্ষণ ব্যবস্থা, এটা আমরা আলোচনা করলাম আজকে। তোমরা ভিডিও ভালো করে দেখবে আর অন্যভাবে নেবে না। আমি একাডেমিক ওয়েতে আলোচনা করি, আমি বিভিন্ন ইনফরমেশান, আমাদের টেক্সচুয়াল যে বিষয়গুলো আছে, সাবজেক্টের ম্যাটার, এখানে অন্যভাবে কেউ নেবে না। একটা কথা কি, যে আমি সবসময় একটা কথা দেখে রাখবে, যে শাসক শ্রেণী কিন্তু ইচ্ছাকৃতভাবে এই সম্প্রদায়ের কথা বলে, আমি আজকের ভিডিওতে বলেছি ভাষার ব্যাপার বলে, আবার বিভিন্ন ইস্যুকে মানে বলে তারা মানুষকে উত্তেজিত করে। তাই আমরা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু সচেতন হব। আমাদের জনমত যদি সচেতন হয়, তাহলে শাসক শ্রেণী অন্যায় করতে সাহস পাবে না। এটা একটা বড় কথা। কে আমার শত্রু, কে আমার মিত্র, এটা আমাদের বুঝতে অসুবিধা হবে না। আজকে ধর্মের ভিত্তিতে রাজ্য, ভাষার ভিত্তিতে রাজ্য, কাশ্মীর আমার আলাদা, আমাদের এটা ভাবলে হবে না। আমাদের গোটা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আজকে চীন যেমন অ্যাগ্রেসিভ নীতি নিয়েছে, আমাদের অনেক ভূখণ্ড তারা দখল করে আছে, আবার তারা দখল নিতে চাইছে, বা তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইছে, তারা উদ্যোগী হচ্ছে। আজকে নেপালকে তারা প্রভাবিত করেছে। কালাপানি অঞ্চলে ইন্ডিয়া যে রাস্তা তৈরি করেছে, সেখানে নেপাল গভর্নমেন্টের মাধ্যমে চীনের বিরোধিতা আমরা লক্ষ্য করেছি। আমাদের যে অরুণাচল প্রদেশ, সেখানে তামাং যে শহর, সেখানে বারবার চীনা আক্রমণ হচ্ছে। তাই আজকে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ধর্মের ভিত্তিতে নয়, কোনো অঞ্চলের ভিত্তিতে নয়, অন্যায়কারী যারা অন্যায়কারী, যারা বিভেদকামী শক্তি তারা বিভেদকামী, এবং যারা শোষক তারা শোষকই, যে দলেরই হোক না কেন, সেইটা যাতে আমরা সাধারণ মানুষ বুঝতে পারি, তার জন্যে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আজকে পলিটিক্যাল সায়েন্স এতটাই বিতর্কিত সাবজেক্ট, এবং এখানে অনেক সূত্র পাওয়া যায়, সেগুলো আমরা উপলব্ধি করব। শুধু পড়বই না, আমরা ভাববো, অন্তত আমরা
মনের দিক থেকে আমরা সচেতন হব, এবং সচেতন হলেই তো একটা প্রতিবাদের জায়গা তৈরি হয়, তাই না? যদি সচেতন না হয়, অজ্ঞ হয়, মানুষকে তো উত্তেজিত করে। হ্যাঁ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনৈতিক নেতা, হ্যাঁ, তার ব্যক্তি স্বার্থ সিদ্ধি করবার জন্য দেশের নামে, স্বদেশের নামে তারা অনেক কিছু বলে এবং অনেক কিছু করে। কিন্তু আমরা যদি সুদূর প্রসারী ভাবনা ভাবি, সবটাই আমাদের ক্ষতি করে। এটা আমরা এই এই বিপথে আমরা পা দেবো না, এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।